জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। মাইক্রোক্রেডিট ব্যাংক হলে নতুন উদ্যোক্তারা সহজ ঋণ পাবেন বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য কাজ করছে তা নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসাবে কাজ করছে এই অথরিটি। বলেন, ক্ষুদ্র ঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ দেওয়া হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মাইক্রোক্রেডিট ব্যাংক চালু করতে আইন করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। অথরিটির নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে নতুন যাত্রা শুরু হলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রোক্রেডিটের কার্যক্রম আরও জোরদার হবে। যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে। যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম করছে। তেমন বাড়ি বাড়ি বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে, বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেবো, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক, এটা কারো মনে হওয়ার জন্য না। অভিযোগ গঠনের 25 দিনের মাথায় ঘোষণা হলো শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায়। মৃত্যুদণ্ড দেয়া হয়েছে প্রধান আসামি হিটু শেখকে। তবে তার 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয় অসন্তোষ প্রকাশ করেন আসিয়ার মা। সকালে 8:45টার দিকে আদালতে আনা হয় 4 আসামিকে। রায় ঘোষণা করেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। তবে হিটু শেখের ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। গেল 6 মার্চ মাগুরার সদরে গ্রামের বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে যাবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে, কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত, তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন, সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় সার্কিট হাউস মাঠে তারুণের সমাবেশ করবে বিএনপি। সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সমাবেশের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, তারুণের সমাবেশ সবশেষ খবর জানাবেন, একই সাথে কেন্দ্রীয় নেতারা কি উপস্থিত হয়েছেন?
যেমনটি আপনি বলছিলেন যে নেতাকর্মীরা আসা শুরু করেছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ছোট ছোট মিছিল নিয়ে মাঠে এই বিভিন্ন বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং আমরা বেশ কিছু তরুণদেরও দেখেছি যে তারা ছোট ছোট মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন কিনা। মূলত এই সমাবেশের যে কার্যক্রম সেটি পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 2টায় শুরু হবে এবং সমাবেশের যে মূল কার্যক্রম অর্থাৎ মূল আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ আগেই এখান থেকে এই যে ঘোষণা মঞ্চ রয়েছে সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 3টায় শুরু হবে। 2টায় তারা কার্যক্রম শুরু করার কথা বলছে। সেটি মূলত তারা এই মূল আনুষ্ঠানিকতা শুরু করার পূর্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করেছে এবং এখানে আমরা দেখছি যে প্রায় শেষ মুহূর্তের কিন্তু কার্যক্রম সব ধরনের গোছানো শেষ হয়ে গিয়েছে এবং মঞ্চ পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ ঘণ্টাখানেক পরেই যে এই সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি শুরু হবে এবং আমরা দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে যারা আসলে আসছে এখানে, যেহেতু প্রচণ্ড তাপদাহ, গরমের তাপ, এখানে তারা আসছেন মিছিল নিয়ে কিন্তু আবার বের হয়ে যেই মাঠের পাশে যে গাছগুলো রয়েছে অর্থাৎ ছায়া সেখানে আশ্রয় নিচ্ছেন এবং মাইক থেকে এই নির্দেশনা দেওয়া হচ্ছে যে সবাই যেন সতর্ক থাকে, যেহেতু তাপপ্রবাহের একটা বিষয় রয়েছে এখান থেকে ঘোষণা দিচ্ছেন এবং বারবার তারা এই ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সবাই যেন শৃঙ্খলাবদ্ধ থাকে এবং যারা এই নেতাকর্মী যারা এসেছে তাদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখেছি। এবং আমরা যখন এই খুলনা শহরে প্রবেশ করেছি, এই খুলনা শহরের প্রত্যেকটি মোড়ে এই সমাবেশকে ঘুরে একটা উচ্ছ্বাস যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে ব্যানার দিয়ে, ফেস্টুন দিয়ে বেশ কয়েকটি গেট আমাদের চোখে পড়েছে এবং এই অঞ্চলের অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগ যে বিএনপির সাংগঠনিক বিভাগ রয়েছে এই দুই বিভাগ মিলে কিন্তু তরুণদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশটি করছে এবং বিএনপি মূলত যেটি বলছে যে দীর্ঘদিন তারা মানুষের ভোটাধিকার বঞ্চিত ছিল, বিশেষ করে তরুণরা, এবং বাংলাদেশের বলা চলে প্রায় 24.5% বা 24% মতো তরুণ ভোটার রয়েছে। এই ভোটারদেরকে উদ্দেশ্য করেই মূলত বিএনপি ধারাবাহিকভাবে এই যে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সেটি তারা করছে এবং তারা সচেতনতা তৈরি করার জন্য আমরা দেখেছি যে তারা সেমিনারগুলো করছে। গতকাল কিন্তু এটি নিয়ে একটি সেমিনার করেছে এই দুই বিভাগের তরুণদের নিয়ে। সেই সেমিনারের শিরোনাম ছিল শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারের তারুণ্য ভাবনা শীর্ষক যে সেমিনার সেটি তারা করেছে। অর্থাৎ কিছুক্ষণ পরে অর্থাৎ ঘণ্টাখানেক পরেই এই সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে এবং যারা এখানে নেতাকর্মী এসেছে এখন পর্যন্ত খুব বেশি বা যে লক্ষণীয় নেতাকর্মীরা আসেনি, কিন্তু যাদের সাথে এসেছে তাদের সাথে কথা বলছি, তারা আশা করছেন যে তাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রয়োগ সেটি নিয়েই কেন্দ্রীয় নেতারা বার্তা দিবেন এবং এই বার্তা নিয়ে তারা আগামী দিনে তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন। এই ছিল খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশের সবশেষ। খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ গ্রহণের বিলম্বের প্রতিবাদে নগর ভবন টু সচিবালয়ে অভিমুখে লং মার্চ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। সকাল থেকে ঢাকাবাসীর আয়োজনে নগর ভবনের সামনে এ কর্মসূচিতে অংশ নেন নগরের সাধারণ ভোটাররাও। নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে দাবি জানানো হয় দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে হবে। বলেন একটি কুচক্রী মহল এই পথে বাধা সৃষ্টি করছে। পরে লং মার্চ টু সচিবালয় অভিমুখী যাত্রা শুরু করে তার কর্মী সমর্থকরা। লং মার্চটি গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, সচিবালয়ের সামনের সড়কে প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে এসে শেষ হয়। শেষে নতুন কর্মসূচি ঘোষণার বলা হয় আগামীকালও বিক্ষোভ চলবে। উল্লেখ্য 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে তাপসকে মেয়র ঘোষণা করা হয়। পরে চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। 27 এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। সেটা একটা ষড়যন্ত্র চলতেছে, যেহেতু আদালত তাকে রায় দিছে, এখানে তাকে বসতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে তাকে দেখতে চাই। আমাদের দাবি না মানা হচ্ছে, আমরা রাজপথে থাকবো, এখানে আন্দোলন চালিয়ে যাব। তার ন্যায্য তার সিটে তার জায়গা তাকে বসতে দিতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি তার দায়িত্বে বসে এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। গেজেট প্রকাশিত হওয়ার পরেও যদি নগর ভবনে একজন নগর পিতা ইশরাক হোসেন সাহেবকে বসানো না হয়, সেক্ষেত্রে আমি মনে করবো এর পিছনে একটা কালো ছায়া।
ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সোশ্যাল মিডিয়ায় নারীদের সুরক্ষা এখনও সীমিত স্বীকার করে তিনি বলেন, সাইবার স্পেস নারীদের জন্য নিরাপদ করতে তথ্য প্রযুক্তি বিভাগের আরও কাজ করার সুযোগ আছে। এছাড়া ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য করার জন্য ইন্টারনেটের দাম কমাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা চাই যে যতটা সম্ভব হয় হিউম্যান টাচ কমিয়ে আনা, যে সেবাগুলো আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়। আপনারা জানেন একেবারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা সেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে হিউম্যান টাচই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি এবং দীর্ঘসূত্রিতার একটা কারণ। আমরা মনে করি ডিজিটাইজেশনের মাধ্যমে সেটা কমিয়ে আনা সম্ভব এবং জনগণকে সরকারের সেবা গ্রহণের ক্ষেত্রে আরও ভালোভাবে সেবাটা দেওয়া সম্ভব। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 9টায় হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। সকাল 8:30 থেকে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। জানান, গেল 10 মে বকেয়া পরিশোধ না করে মালিক পক্ষ কারখানার মূল্যবান মালামাল সরিয়ে নিলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। 6 দিন পেরিয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এদিকে ঘণ্টাব্যাপী অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী যাত্রী এবং জরুরি যানবাহন। পরে সকাল 10:15টায় সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর শ্রমিকরা কারখানার মূল ফটকে অবস্থান নেন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল সহ 5 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন হয়েছে। সকালে যশোর কালেক্টরেট চত্বরের সামনে কর্মসূচি পালন করা হয়। এতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকাররা অংশ নেন। এ সময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল সহ 5 দফা দাবি তুলে ধরা হয়। তাদের অভিযোগ, 32 বছর ধরে চলা এই প্রকল্পটি আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনা করা হলেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামারা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় দ্রুত দাবি মেনে নিয়ে ঈদের আগে বেতন ভাতা পরিশোধ সহ শিক্ষকদের চাকরি রাজস্ব খাতভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে যুক্ত আলেম ওলামা সহ কর্মকর্তা কর্মচারীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লিবিয়া। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইতোমধ্যে পদত্যাগ করেছেন 3 মন্ত্রী। শুক্রবার রাজধানী ত্রিপোলির শহীদ স্কয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন কয়েকশো মানুষ। এ সময় আব্দুল হামিদের পদত্যাগের পাশাপাশি দ্রুত নির্বাচনের আয়োজনের দাবি জানানো হয়। জাতিসংঘের সমর্থনে 2021 সালে জাতীয় সরকারের দায়িত্ব নেন আব্দুল হামিদ। তবে বিরোধী দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে নতুন নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়। এরপর থেকেই নির্বাচন ছাড়াই ত্রিপোলি সহ পশ্চিমাঞ্চলের ক্ষমতায় রয়েছেন তিনি। অন্যদিকে 1 দশক ধরে পূর্বাঞ্চল শাসন করছে লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার খালিফা হাফতার। শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় আরও 115 ফিলিস্তিনির প্রাণ গেছে। এতে যুদ্ধ শুরুর পর উপত্যকায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 53,000। ইসরায়েলের সামরিক বাহিনীর IDF-এর দাবি, অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের প্রাথমিক ধাপ হিসেবে বাড়ানো হয়েছে হামলার তীব্রতা। মূলত গাজা উপত্যকায় পুরোপুরি দখলের জন্য পরিচালিত হচ্ছে এই অভিযান। নেতানিয়াহুর দাবি, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। এদিকে NBC নিউজের প্রতিবেদন বলছে, গাজার 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় হস্তান্তরের পরিকল্পনার প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া না দিলেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, অসংখ্য ফিলিস্তিনি ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে, তাদের যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন।
এবার খেলার প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামবে টাইগাররা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়া লিটনই এখন টি-20-র বাংলাদেশের স্থায়ী অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম সিরিজ। চোটের কারণে দেশসেরা পেসার তাসকিন আহমেদ নেই। আইপিএলে ডাক পাওয়া এক ম্যাচ খেলেই ভারতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। তবে জয়ের ব্যাপারে আশাবাদী দল। এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে 3টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে প্রতিটি ম্যাচই। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল 2022 সালে। 3 বছর পর আবারও দলটির সঙ্গে মাঠের লড়াইয়ে দলের সবাইকে নির্ভর থাকার বার্তা দিলেন অধিনায়ক লিটন কুমার দাস। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন সাকিব আল হাসান। রোববার লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে। পাকিস্তান সুপার লিগে 2 আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছেন সাকিব। ইতিমধ্যেই স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। রোববার লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। ভারত পাকিস্তান সামরিক সংঘাতে 1 সপ্তাহ বন্ধ ছিল পিএসএল। শনিবার পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। পরবর্তী পরিস্থিতি বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন দলটি। সাকিব, কুশল মেন্ডিস ও ভানুকা রাজাপাকসেকে স্বাগত জানিয়েছে লাহোর কালান্দার্স। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।